নমস্কার বন্ধুরা, সাকসেস বাজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ 11ই জানুয়ারি। আর এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব 10 এবং 11ই জানুয়ারি সেরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। যদি এই চ্যানেলে নতুন হও তবে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতিদিনের ক্লাসের জন্য। চলো চলে যাই সরাসরি টপিকে। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের পরীক্ষামূলক 9ই জানুয়ারি 2026 থেকে হরিয়ানা থেকে শুরু হয়েছে। অর্থাৎ ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন সেটা কোথায় চালু হবে? উম, হরিয়ানা। হরিয়ানা কবে থেকে শুরু হচ্ছে? 9ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। কোন রুটে শুরু হবে এটা মনে রাখবে, কোন রুটে? জিন্দ সোনিপত রুটে এটা চালানো হচ্ছে প্রথম। এই রুটটি নন ইলেকট্রিফাইড রুট, অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ নেই, সেই জন্য এই রুটে প্রথম এর পরীক্ষা নেওয়া হচ্ছে। কে প্রস্তুত করেছে এই হাইড্রোজেন ট্রেন? প্রস্তুত করেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি আইসিএফ দ্বারা প্রস্তুত করা হয়েছে। এর সঙ্গে আইসিএফ এর সঙ্গে আরডিএসও মিলে এই হাইড্রোজেন ট্রেনটি প্রস্তুত করেছে। এটির প্রধান উদ্দেশ্য কি? যে এই ট্রেনটি যে এমিশন করবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কোনো এমিশন হবে না, এখান থেকে শুধু জলীয় বাষ্প এবং তাপ এমিশন হবে। তো প্রথম কোশ্চেন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষামূলক দৌড় অর্থাৎ ট্রায়াল রান কোন রাজ্য থেকে শুরু হয়েছে? কোন রাজ্য থেকে শুরু হয়েছে? হরিয়ানা। হরিয়ানার কোথায়? জিন্দ সোনিপত রুটে, অর্থাৎ অ্যান্সার সি। বিশ্বের অন্যতম বৃহত্তর ডিজিটাল স্কিলিং প্ল্যাটফর্ম সিম্পলি লার্ন এবং ভারত সরকারের ইন্ডিয়া এআই মিশন 10 মিলিয়ন নাগরিককে এআই শিক্ষায় শিক্ষিত করার মেগা উদ্যোগ নিয়েছে। অর্থাৎ বিশ্বের বৃহত্তম একটি সংস্থা যেটা এআই দ্বারা সিম্পলি লার্ন নামক এই সংস্থা ভারতের ইন্ডিয়া এআই মিশনের সঙ্গে মিলে 10 মিলিয়ন নাগরিককে এআই শিক্ষা দেবে বলে করেছে। এই পার্টনারশিপ কার কার মধ্যে হয়েছে? তাহলে মনে রাখবে, সিম্পলি লার্ন এবং ইন্ডিয়া এআই মিশন। MEITY অর্থাৎ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এই মিনিস্ট্রির অধীনে হয়েছে। লক্ষ্য, ভারতের 10 মিলিয়ন লোককে অর্থাৎ 10 মিলিয়ন মানুষকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয় তো বলেই দিলাম এক্ষুনি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ কেন্দ্রীয় ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। উদ্দেশ্য, প্রাথমিক স্তরে প্রযুক্তি শিক্ষা পৌঁছে দেওয়া, অর্থাৎ যে প্রাথমিক স্তরে অর্থাৎ গ্রাম থেকে শুরু করে সমস্ত প্রাথমিক স্তরে যে আছে সেই সমস্ত জায়গায় এই এআই এর ব্যবহার বা এআই কি করে কাজ করতে হয় এই সমস্ত শেখানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেনগুলো হলো, ভারতের ইন্ডিয়া এআই মিশনের অধীনে 10 মিলিয়ন নাগরিকের এআই প্রশিক্ষণ দিতে কোন সংস্থাটি অংশদারিত্ব করেছে? কোন সংস্থাটি? এখনো বললাম, সিম্পলি লার্ন, অর্থাৎ উত্তর হবে বি, সিম্পলি লার্ন। এই উদ্যোগটি ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়েছে? কোন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়েছে? অবশ্যই মনে রাখবো, মন্ত্রণালয় কিন্তু এখন পরীক্ষায় খুব আসে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পরবর্তী, ভারতের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ বা অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড অর্থাৎ AERB, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড AERB নতুন চেয়ারম্যান হিসাবে বিশিষ্ট বিজ্ঞানী কে বালাসুব্রমণিয়াম নিযুক্ত হয়েছে। অর্থাৎ AERB এর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? কে বালাসুব্রমণিয়াম নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন AERB বালাসুব্রমণিয়াম। এবং কে নিয়োগ করেছে? প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট নিয়োগ কমিটি অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট ACC। কার্যকালটা পরীক্ষায় আসে যে 3 বছর, অর্থাৎ 1লা জানুয়ারি 2026 থেকে শুরু হচ্ছে। কাকে রিপ্লেস করেছে? ডক্টর DK শুক্লাকে রিপ্লেস করে ইনি এই স্থানে আসেন। এনার অভিজ্ঞতা সম্পর্কে একটু জেনে নিতে পারো যে ইনি আগে NPCL এর ডিরেক্টর টেকনিক্যাল হিসাবে দায়িত্ব পালন করতেন। কোশ্চেন কি হতে পারে যে তোমাদের 2026 সালের জানুয়ারি মাসে কাকে 3 বছরের জন্য AERB এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে? তাহলে কাকে? কে বালাসুব্রমণিয়াম। বি, AERB অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। AERB ফুল ফর্মও আসতে পারে, তোমরা মনে রাখবে AERB ফুল ফর্ম অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। এর সদর দপ্তর কোথায় আছে? সদর দপ্তর আছে বি, অর্থাৎ মুম্বাই। বেশিরভাগ সদর দপ্তর কিন্তু দিল্লিতে হয়, এটার মুম্বাই আছে, সেই জন্য তোমরা মনে রাখবে পরীক্ষায় আসতে পারে যে AERB এর সদর দপ্তর কোথায় আছে? মুম্বাই।
পরবর্তী কোয়েশ্চেন, আধার পরিষেবাকে আরো সহজ করতে ইউআইডিএআই অর্থাৎ ইউআইডিএ লঞ্চ করলো উদয়। উদয় নামে কিন্তু একটা ম্যাসকট, এই ইউআইডিএ এর নতুন ডিজিটাল ম্যাসকট। একে ম্যাসকট বলা হয়। এই উদয়, উদয় তোমরা মনে রাখবে যে ইউআইডিএ এর নতুন ডিজিটাল ম্যাসকটটির নাম কি? উদয়। আধার পরিষেবাকে সহজ করার জন্য এই ম্যাসকটটি সাধারণত উম আরকি এনেছেন। কেন? ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এই আধার ইউআইডিএআই এর ফুল ফর্ম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এনেছে। এ এই ম্যাসকট এনেছে। ম্যাসকটকে আধার পরিষেবাকে আরো সহজ করার জন্য উদয় নামে একটি ম্যাসকট এনেছে। উদ্দেশ্য আধার সংক্রান্ত পরিষেবাগুলোকে অনেক সহজ করা এবং মানুষের জটিল সমাধান, লিঙ্কিং সুরক্ষা সমাধান করা। নাগরিকদের প্রশ্নের দ্রুত উত্তর দিতে এআই চালিত ট্যাবটি হিসাবে কাজ করা হবে। অর্থাৎ এখন যেটা দেখা যায় যে বিভিন্ন সংস্থার একটা চ্যাটবট থাকে, এআই চ্যাটবট, সেটা এই এ উদয় করবে। অর্থাৎ এই উদয় যে ম্যাসকট, এটার দ্বারা সম্পন্ন হবে। উদয় তাহলে ইউআইডিআই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটা আধারের আধার দেয় আমাদের। আধার কার্ডের যে অথরিটি রাখে সেটা হচ্ছে ইউআইডিএ। এর নতুন ম্যাসকট হলো উদয়। এটুকু মনে রাখবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইউআইডিএআই সম্প্রতি আধার পরিষেবার সুবিধার্থে কোন ম্যাসকটটি লঞ্চ করেছে? তাহলে কি হবে? উদয়। উদয় অর্থাৎ বি। ইউআইডিআই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? সি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আগেই জানানো, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। রাজস্থানের নাগৌরি অশ্বগন্ধা পেল জিআই ট্যাগ। তাহলে জিআই ট্যাগ থেকে কিন্তু প্রতিনিয়ত কোশ্চেন আসে। এটা নতুন, তাই এটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্ব। রাজস্থানের নাগৌরি অশ্বগন্ধা জিআই ট্যাগ পেয়েছে ঘোষণা ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, অর্থাৎ মিনিস্ট্রি এই করেছেন। কোন মিনিস্ট্রি? বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা জিআই রেজিস্ট্রি এই স্বীকৃতি প্রদান করেছে। এই যে নাগৌরি অশ্বগন্ধা কোথায়? রাজস্থানের নাগৌরি জেলাতে বিশেষত পাওয়া যায়। এই বিশেষত নাগৌরি অশ্বগন্ধা তার উচ্চমানের ঔষধি গুণ থাকা, অর্থাৎ উচ্চমানের ঔষধি গুণ থাকার জন্য কিন্তু এটা বিশ্ববিখ্যাত। জিআই ট্যাগ কি? আমি তোমাদের জিআই ট্যাগ, এটা একটা বিশেষ চিহ্ন বা নির্দিষ্ট ভৌগোলিক উৎস এবং গুণমানের জন্য কোনো পণ্যকে দেওয়া হয়। অর্থাৎ কোনো একটা স্থানে যেটার বিশেষত্ব বেশি পাওয়া যায় সেই স্থানকে এই পণ্যের নামে আরকি এই পণ্যকে সেই স্থানের জন্য জিআই ট্যাগ দেওয়া হয় যে এই স্থানে এই পণ্যটা পাওয়া যায়। যেমন এর আগে বলেছিলাম যে এ দার্জিলিং এর কমলালেবু, অর্থাৎ ওই স্থানের ওই কমলালেবুটা বিখ্যাত। সেরকমই এই নাগৌরি অশ্বগন্ধা রাজস্থানের নাগৌরি জেলাতে বিখ্যাত। সেইজন্য এখানে অ্যা মানে সবচাইতে বেশি পাওয়া যায়, সেইজন্য এই জিআই ট্যাগ দিয়েছে। রাজস্থানের অন্যান্য জিআই ট্যাগ কি আছে? বিকানেরি ভুজিয়া, যোধপুরি চটি, মারকানো মার্বেল ইত্যাদি। ভারতের কোন রাজ্য অশ্বগন্ধা উৎপাদনের জন্য শীর্ষে রয়েছে? কোন রাজ্য অশ্বগন্ধা উৎপাদনে শীর্ষে রয়েছে? বি অর্থাৎ রাজস্থান। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অর্থাৎ এনএসও ভারতের ২০২৪-২৫ অর্থবর্ষের জিডিপির পূর্বাভাস বা ডেটা প্রকাশ করেছেন। এনএসও এটা কিন্তু ভারতের জিডিপি অর্থাৎ সকল ঘরেলু উৎপাদন পরিমাপ করেও কিন্তু সারা বছরের অর্থনৈতিক বছরে এই এনএসওই কিন্তু পরিমাপ করে দেয় বছরের শেষে যে জিডিপি গ্রোথ কতটা হয়েছে। এই সংস্থা যেহেতু করেছে রিপোর্ট, সেইজন্য পরীক্ষায় আসে এবং প্রতিনিয়তই আসে এই এনএসওর পূর্বাভাস। তাহলে এনএসও কত পূর্বাভাস করেছে? জিডিপির গ্রোথ 7.4%। এর আগেও একটা পূর্বাভাস দিয়েছিল তার থেকে বেশি। এবং বৃদ্ধির প্রধান কারণ উৎপাদন ক্ষেত্রে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং সেক্টরে জোরালো উন্নতি হয়েছে এবং সরকারের পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং এর জন্য এই বৃদ্ধির কারণ হিসাবে দেওয়া হয়েছে। অর্থাৎ এনএসও কর্তৃক দেওয়া জিডিপির পূর্বাভাস কত পার্সেন্ট? 7.4%, এটুকু মনে রাখবেন। এনএসও হচ্ছে একটি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, অর্থাৎ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রীর অধীনস্থ একটা সংস্থা। জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মোট অভ্যন্তরীণ উৎপাদন কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্য। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্থানে, অর্থাৎ যে ভারত যে একটা বাউন্ডারি আছে ভারতের, সেই ভারতের বাউন্ডারির মধ্যে যে মোট পণ্য হয় একটা অর্থনৈতিক বছরে, যে মোট পরিমাণ পণ্য তার মূল্যই হচ্ছে জিডিপি। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস এনএসওর রিপোর্ট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপির বৃদ্ধির হার কত? জিডিপির বৃদ্ধির হার কত? 7.4%।
তোমাদের দেখালাম এখনই 7.4%। এনএসও অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? কোন পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, অর্থাৎ এর এমওএসবিআই, মসবি এর ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। উত্তর হবে সি। পরবর্তী, আগামী 12ই জানুয়ারি 2026 তারিখে ইসরো ও তাদের বিশ্বস্ত রকেট পিএসএলভির মাধ্যমে একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে। অর্থাৎ ইসরোর মিশন পিএসএলভি C62 উৎক্ষেপণের নাম পিএসএলভি C62 EOS-09, অর্থাৎ আর্থ অবজারভেশন স্যাটেলাইট 09 কবে উৎক্ষেপণ করবে? 12ই জানুয়ারি। এটুকু মনে রাখলে হবে। আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইসরো লঞ্চ করবে কবে? 12ই জানুয়ারি। পিএসএলভি অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এর 62তম মিশন, এবং এটা কোথা থেকে উৎক্ষেপণ করা হবে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা থেকে। এর মূল উদ্দেশ্যটা কি? বর্তমানে ভূ-পর্যবেক্ষণ অর্থাৎ আর্থ অবজারভেশন এর মূল উদ্দেশ্য। 12ই জানুয়ারি 2026 তারিখে ইসরো কোন রকেটের মাধ্যমে EOS-09 স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে? কোন বলছে কোন রকেটের মাধ্যমে? তাহলে দেখলে কি পিএসএলভি C62 রকেটের মাধ্যমে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 09 যেটা লঞ্চ করবে ইসরো 2026-এ 12ই জানুয়ারি। ইসরোর প্রধান উৎক্ষেপণ কেন্দ্র সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ এটা কিন্তু স্ট্যাটিক কোশ্চেন এবং এটা পরীক্ষায় আসে। ইসরোর যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার সেটা কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সম্প্রতি ব একটি নতুন বই উন্মোচন করেছে, যেটা বইটার নাম কি? সিং, ড্যান্স অ্যান্ড লিডারশিপ লেসন ফ্রম দ্য লাইফ অফ শ্রীলা প্রভুপাদা। এই বইটি উৎক্ষেপণ কে করেছেন? বইটি উৎক্ষেপণ সিপি রাধাকৃষ্ণন। এর বাংলা ট্রান্সলেটর কি? গাও, নাচো এবং নেতৃত্ব দাও, শিলা প্রভুপাদের জীবন থেকে নেতৃত্বের পাঠ। অর্থাৎ আমাদের ভাইস প্রেসিডেন্ট আর কি উন্মোচন করেছেন, সেই জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। বিখ্যাত লেখক হিন্দল সেনগুপ্ত। এর বিষয়বস্তু হচ্ছে ইসকনের যে প্রতিষ্ঠাতা অর্থাৎ ভক্তিযুতি স্বামী প্রভুপাদের জীবন এবং তার নেতৃত্ব দর্শনের উপর ভিত্তি করে লেখা। পরবর্তী, উপরাষ্ট্রপতি কর্তৃক উন্মোচিত বইটির নাম কি? উন্মোচিত বইটির নাম হবে অর্থাৎ সিং, ড্যান্স অ্যান্ড লিড। পরবর্তী উত্তরটা দেখে নাও, সিং, ড্যান্স অ্যান্ড লিড অর্থাৎ পরবর্তী, অরুণাচল প্রদেশের কি প্যানোর জেলা ভারতের প্রথম বায়োহ্যাপি জেলা হতে চলেছে। এটা গুরুত্বপূর্ণ কেন? প্রথম যেটা হয় যেটা পরীক্ষার জন্য সবসময় গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ অরুণাচল প্রদেশ। মনে রাখবে, অরুণাচল প্রদেশ কি প্যানোর জেলা ভারতের প্রথম বায়োহ্যাপি জেলা হতে চলেছে। স্থান কোথায়? কি প্যানোর অরুণাচল প্রদেশের 26তম জেলা। এটার নাম মনে রাখলে হবে, তোমরা শুধু একবার পড়ে নেবে যাতে মনে থাকে। কি প্যানোর হলো অরুণাচল প্রদেশের 26তম জেলা। নিম্ন ও সুবানসিরি জেলা থেকে আলাদা হয়ে গঠিত হয়েছে। বায়োহ্যাপিটা কি? বায়োহ্যাপি এটা কিন্তু একটা কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ, যে বায়োহ্যাপি মডেলটি মূলত সাস্টেনেবল এগ্রিকালচারের উপর ফোকাস করে বায়োহ্যাপি দেওয়া হয়। এটা হচ্ছে জীববৈচিত্র্য রক্ষার জন্য একটি সমন্বিত রূপ। এটার মানে কি? যে এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে সম্পূর্ণ জৈবিক পদ্ধতির চাষাবাদ করবে। এই জন্য এই বায়োহ্যাপি ধারণাটি এনেছেন, যে সম্পূর্ণ জৈবিক পদ্ধতির চাষ হয়। এটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে। ভারতের প্রথম বায়োহ্যাপি জেলা কোনটি হতে চলেছে? তাহলে কি হবে? উত্তর খ, অর্থাৎ কি-প্যানোর, অরুণাচল প্রদেশ। তারপর হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস 2026। এটি প্রতি বছর 9 জানুয়ারি পালিত হয়। 2026 সালে একটি বড় সম্মেলন হিসাবে পালিত হবে। এটাও মনে রাখবে। কেন 9 জানুয়ারি? 9 জানুয়ারি কেন ভারতীয় প্রবাসী দিবস পালন করা হয়? এটা একটু জেনে রাখা অবশ্যই ভালো, যে 1915 সালে এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন। এটা ইনি সবচেয়ে ভারতের বড় প্রবাসী হিসাবে গণ্য করা হয়, তাই 9 জানুয়ারি এই যে ভারতীয় প্রবাসী দিবস পালন করা হয়। আয়োজককে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 2026 সালের বিশেষত কি? 2026 সালের সম্মেলনটি প্রবাসীদের সাথে ভারতের সংযোগ আরো দৃঢ় করতে বিকশিত ভারত 2047 বিকশিত ভারত 2047 লক্ষ্যমাত্রায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজন করছে। অর্থাৎ তাদেরকে তাদেরকে সামনে আনছে, তাদেরকেও গুরুত্ব দিচ্ছে, যে বিকশিত ভারতে তারাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাও আমাদের সামনে তুলে ধরছে। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে কত তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়? তাহলে উত্তর কি হবে? খ, অর্থাৎ 9 জানুয়ারি ভারতীয় প্রবাসী দিবস পালন করা হয়।
পরবর্তী 10ই জানুয়ারি 2026 থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপম 53তম নয়াদিল্লি বিশ্ব বইমেলা শুরু হয়েছে। অর্থাৎ 53তম বিশ্ব বইমেলা 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। 10ই জানুয়ারি থেকে চলবে 18ই জানুয়ারি অবধি। ওয়ার্ল্ড বুক ফেয়ার, নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ। আয়োজক কে? এই যে ওয়ার্ল্ড বুক ফেয়ারের আয়োজন কে করেছে? ন্যাশনাল বুক ট্রাস্ট। ভারত সহযোগিতায় রয়েছে আইটিপিও। থিম, এবারের থিম হচ্ছে ইন্ডিয়া মিলিটারি হিস্ট্রি ভেলোর অ্যান্ড উইজডম @75, অর্থাৎ এটা সাধারণত ইন্ডিয়ান মিলিটারিকে ডেডিকেটেড করেছে এই বছরটি। সেজন্য থিম রেখেছে ইন্ডিয়ান মিলিটারি হিস্ট্রি ভেলোর অ্যান্ড উইজডম @75। ভারতীয় সামরিক ইতিহাস, বীরত্ব এবং প্রজ্ঞা @75। অতিথি ও ফোকাস, এবারের গেস্ট অফ অনার দেশ হলো কাতার এবং ফোকাস কান্ট্রি হলো স্পেন। এখান থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন অবশ্যই আসবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 10 থেকে 18ই জানুয়ারি 2026 সালে পালন করা হবে। এটার উম আর কি, কি বলে এটার থিম? এবারের থিম হচ্ছে ইন্ডিয়া মিলিটারি হিস্ট্রি ভেলোর অ্যান্ড উইজডম @75 এবং এবারে গেস্ট অফ অনার হচ্ছে কাতার এবং ফোকাস কান্ট্রি হচ্ছে স্পেন। এই দুটো মনে রাখবে। 2026 সালে নয়াদিল্লিতে বিশ্ব বইমেলার কততম সংস্করণ বর্তমানে অনুষ্ঠিত হয়েছে? কততম সংস্করণ? দেখলে 53তম সংস্করণ। 2026 সালে নয়াদিল্লি বিশ্ব বইমেলার প্রধান থিম বা বিষয়বস্তু কি ছিল? প্রধান থিম বা বিষয়বস্তু ছিল ভারতীয় সামরিক ইতিহাস, বীরত্ব এবং প্রজ্ঞা @75। এটা মনে রাখবে। পরবর্তী, ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে এবং ফেডারেশন অফ ইন্ডিয়া পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি এফআইপিআই এর সহযোগিতায় 27 থেকে 30শে জানুয়ারি 2026 পর্যন্ত গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে ভারতের এনার্জি সপ্তাহ, অর্থাৎ ইন্ডিয়া এনার্জি উইক। কবে পালন হচ্ছে? 27 থেকে 30শে জানুয়ারি। কে কে সহযোগী? ভারতীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি এফআইপিআই এর সহযোগিতায় 27 থেকে 30শে জানুয়ারি গোয়াতে অনুষ্ঠিত হবে 2026 সালের ইন্ডিয়া এনার্জি উইক, ভারতের বৃহত্তম এবং সর্বাঙ্গীন জ্বালানি প্রদর্শনী সম্মেলন। তাহলে স্থান কোথায়? এটা মনে রাখবে। ওএনজিসি এবং আইপিএস আইপিএসএইচইএম দক্ষিণ গোয়ায় এখানে স্থান, এবং অংশগ্রহণ করবে প্রায় 100টিরও বেশি দেশ থেকে 35,000 বেশি দর্শনার্থী এবং 700 জন প্রদর্শক এবং 550 জন বক্তা এতে অংশ নেবেন। শুধু তোমরা এটা পড়ে রাখবে, তোমাদের কনসেপ্টটা যাতে এই বিষয়ে ক্লিয়ার থাকে সেই জন্য এটা পড়ে রাখবে। উদ্দেশ্যটা মনে রাখতে পারো যে ভারতের জ্বালানি রূপান্তর এনার্জি ট্রানজিশন লক্ষ্যমাত্রা পূরণ এবং বিশ্বব্যাপী টেকসই ও সাশ্রয়ী জ্বালানি সমাধান নিয়ে আলোচনা করা। প্রধানত যে জ্বালানি, এখন তো বিকশিত ভারত এইসব প্রকল্প, যে কার্বন নিঃসরণ থেকে দূরে থাকবে, এইসব প্রকল্পের মাধ্যমে কিন্তু এইগুলোই মূল তুলে ধরা হয়। প্রধান গুরুত্ব গ্রিন হাইড্রোজেন, জৈব জ্বালানি, বায়োফুয়েলস, নবনারায়ণযোগ্য শক্তি, এ কার্বন নিঃসরণ কমানোর প্রযুক্তির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ মূল কথা কিন্তু এখানে আছে আ কার্বন নিঃসরণ যতটা কম করা যায় সে ততটাই আমাদের পৃথিবীর জন্য ভালো। এইজন্য এগুলো গুরুত্বপূর্ণ হয়। ইন্ডিয়ান এনার্জি উইক, তাহলে মনে রাখলে ইন্ডিয়ান এনার্জি উইক কবে? 27 থেকে 30শে জানুয়ারি গোয়াতে অনুষ্ঠিত হবে। কে কে? ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং ফেডারেশন অফ ইন্ডিয়া পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি মিলে পালন করবে। অর্থাৎ ভারতের কোন জেলা? এটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। সাম্প্রতিক সম্প্রতি প্রকাশিত ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আইসিজিএস 2.0 জাতীয় র্যাঙ্কিংয়ে উত্তরাখণ্ড পুলিশ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। অর্থাৎ উত্তরাখণ্ড পুলিশ ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অধিকার করেছে। আইসিজিএস কি? আইসিজিএস এটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যা ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা 5টি স্তম্ভকে পুলিশ, সিসিটিএনএস, ই কোর্ট, প্রিজন কারাগার অর্থাৎ ফরেনসিক এবং প্রসিকিউশন একত্রে যুক্ত করে। এর ফলে তথ্য আদান-প্রদান এবং তথ্য নির্ভুল হয়। সম্প্রতি প্রকাশিত আইসিজিএস 2.0 জাতীয় র্যাঙ্কিংয়ে কোন রাজ্য পুলিশ প্রথম স্থান অধিকার করেছে? কোন রাজ্য পুলিশ প্রথম স্থান অধিকার করেছে? উত্তরাখণ্ড পুলিশ। আইসিজেএস এর
ফুল রূপটি কি? অর্থাৎ খ ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। স্ট্যাটিক ছত্তিশগড় ফরমেশন 1 নভেম্বর 2000, ক্যাপিটাল রায়পুর, চিফ মিনিস্টার বিষ্ণুদেব সায়, গভর্নর রমন ডেকা, ন্যাশনাল পার্ক গুরু ঘাসিদাস, ইন্দ্রাবতী, কঙ্গের ভ্যালি। টাইগার রিজার্ভগুলো হলো ইন্দ্রাবতী, উদন্তি, সীতা সীতা নদী, আচ্চান কি এটা আচ্চান কামার। ধন্যবাদ, আজকের সেশন এই পর্যন্ত। তো এটা